অনেক দিন আগে মায়াপুর নামে একটা গ্রামে বাস করত দুই ভাই। তাদের দুইজনের মধ্যে ছোট ভাই ছিল খুবই অলস, সারাদিন শুয়ে বসে কাটাতো। আর বড় ভাই অর্জুন সারাদিন খেতে খামারে কাজ করত। সেই গ্রামে কোনো নদী বা পুকুর ছিল না, তাই সেই গ্রামের মানুষ বহু দূর দূরান্ত থেকে পানি এনে জীবনযাপন করত। একদিন অর্জুন তার কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল। বাড়ি ফেরার সময় তার মাথায় করে পানির কলস নিয়ে রওনা হয়। ইতিমধ্যে সে কারো ডাক শুনতে পায়। অর্জুন একটু সামনে তাকাতেই দেখতে পায় একজন বুড়ি মহিলা একটা গাছের নিচে বসে আছে। আর অর্জুনকে দেখে মহিলাটি বলতে লাগলো, আমি খুবই তৃষ্ণার্ত, কেউ আমাকে একটু পানি দাও, পানির অভাবে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। বুড়িমা, আপনি এই গাছের নিচ বসে আছেন কেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমি একটা সমস্যায় পড়েছি, তুমি কি আমায় সাহায্য করবে? কি সাহায্য বলেন বুড়িমা? আমি আপনাকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত। তোমার হাতে যে একটা পানির কলসি ভর্তি পানি আছে, সেখান থেকে কি তুমি আমাকে একটু পানি দিতে পারবে? তা না হলে যে আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। আমি তো অনেক দূর থেকে পানি এনেছি, আর আমাদের গ্রামেও তো কোনো পানি নেই। যদি আমি পানি নিয়ে বাড়িতে না যাই, তাহলে আমার ভাই আর আমি তৃষ্ণার্ত থাকব। আমি তোমাকে পানি দিতে পারবো না। যদি তুমি আমাকে পানি না দাও, তাহলে আমি আর মনে হয় বাঁচতে পারবো না। একটু পানির জন্য তুমি কষ্ট করে মারা যাবে, তা তো আমি ভাবতে পারবো না। যদি এই পানি তোমার জীবন বাঁচায়, তাহলে আমি তোমাকে পানি দিচ্ছি। এই বলে অর্জুন বুড়ি মহিলাটাকে একটু পানি দিয়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাকে পানি দিয়ে আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার এই ঋণ কখনোই ভুলব না। আর তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তবে তুমি আমার কাছে এসো, আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করে দিব। আর তুমি যখনই আসবে, আমাকে এই গাছের নিচে দেখতে পাবে। তখন অর্জুন ক্লান্ত হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়ি ফিরে দেখে তার ছোট ভাই ঘরের সামনে বসে আছে। ভাই, এসেছিস? তা আজকে কেমন কাঠো কাটলি? আর ক্ষেতের ফসলের কি অবস্থা? আমি যথাসাধ্য চেষ্টা করেছি। কিছু কাঠ কেটে আমি বাজারে বিক্রি করেছি, আর আজকে খাওয়ার জন্য তো পানি লাগবে, তাই আমি পানি আনতে গিয়েছিলাম। তাই ভাই, তোমার কলসি খালি কেন? আমি পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি আনতে পারিনি। পানি আনতে পারোনি মানে? তাহলে আজকে আমরা পানি খাবো কই থেকে? তুমি কিন্তু আগে থেকে এখন কাজে আর বেশি মন দিচ্ছ না। দেখো ভাই, আমি পানি নিয়ে আসার সময় একটা বুড়ি মহিলা আমার কাছ থেকে পানি চেয়েছিল। তবে আমি যদি বুড়ি মহিলাটাকে পানি না দিতাম, তাহলে মনে হয় বুড়ি মহিলাটা আর বাঁচত না। তাই আমি ওনাকে পানি দিয়েছি। আর ওই বুড়ি মহিলা আমাকে কথা দিয়েছে যে আমরা যে প্রয়োজনে যাব ওনার কাছে, উনি আমাদের সব সমস্যার সমাধান করে দিবে। একদিন রাজার রাজ্যে নেমে এলো দুঃখের ছায়া। রাজার একমাত্র মেয়ের খুব বড় একটা অসুখ হয়েছে, আর সেই রোগ কোনো কবিরাজেই ভালো করতে পারছে না। একদিন রাজা বলতে লাগলো, না, এভাবে আর কতদিন? যদি আমার একমাত্র মেয়ে বেঁচে না থাকে, তবে আমার এত সম্পদ আর এত ক্ষমতা দিয়ে কি হবে? এই বিশাল রাজত্ব আমার তো কোনো কাজে আসলো না। কে কোথায় আছো তোমরা সবাই ঘোষণা করে দাও, যে আমার একমাত্র মেয়েকে সুস্থ করতে পারবে, তার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব, আর আমার অর্ধেক সম্পত্তি আমি তার নামে লিখে দিব। শোনো শোনো শোনো, রাজার এক বিশেষ বার্তা। যে রাজকুমারীকে সুস্থ করতে পারবে, তার কাছে রাজকুমারীকে বিয়ে দেওয়া হবে, আর রাজার অর্ধেক সম্পত্তি তার নামে করে দেওয়া হবে। আর এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। আর অর্জুনের ছোট ভাইও এই খবরটা শুনল। এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে। আমি সেই রাজকুমারীকে বিয়ে করব। আমি ওই বুড়ি মহিলার কাছে যাব, যার কথা বলেছিল। ওই বুড়ি মহিলার কাছে গিয়ে আমি রাজকুমারীর সুস্থ হওয়ার উপায় খুঁজব। নিশ্চয়ই উনি কোনো না কোনো উপায় বলে দিবে। এই বলে অর্জুনের ছোট ভাই সেই জায়গায় যায় যেখানে তার ভাই বলেছিল বুড়ি মহিলাটি বসে থাকে। বুড়িমা, আমি অর্জুনের ছোট ভাই, যে তোমাকে পানি দিয়ে সাহায্য করেছিল। আমার রাজ্যের রাজকুমারী খুব অসুস্থ। আমি তাকে সুস্থ করার উপায় জানতে চাই। অর্জুন আমাকে পানি দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। তুমি যেহেতু তার ভাই, তাই আমি তোমাকে সাহায্য করব। সামনের ওই পাহাড়ের চূড়ায় একটি আপেল গাছ আছে।
সেই গাছের মধ্যে একটি নীল আপেল আছে। যদি তুমি সেই নীল আপেল রাজকুমারীকে খাওয়াতে পারো তবে রাজকুমারী সুস্থ হয়ে যাবে। তবে মনে রেখো, সেই গাছের কাছে গিয়ে যদি তোমার অন্য কোনো ইচ্ছের কথা বলো তবে সেই গাছ তোমার ইচ্ছে পূরণ করে দিবে, তবে তুমি আর আপেল পাবে না। বুড়িমা, আপনি যা বলেছেন আমার সব কিছু মনে থাকবে, তবে আমি এখন চলি। এই বলে অর্জুনের ছোট ভাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তার অনেক পানের পিপাসা পায়। কিছুক্ষণ হাঁটার পর সে পৌঁছে গেল সেই নীল আপেল গাছের কাছে। এই তো গাছের কাছে চলে এসেছি, আর সেই নীল আপেলও দেখা যাচ্ছে। কিন্তু আমার যে খুব তৃষ্ণা পেয়েছে, যদি এখন একটু পানি পেতাম তাহলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখানে পানি পাবো কোথা থেকে? ঠিক তখনই সাথে সাথে তার কাছে একটি পানির পাত্র চলে এসেছে। সেই সাথে গাছটিও উধাও হয়ে গেল। যা বাবা, কি করতে এসেছি আর কি হয়ে গেল? কেন যে আমি পানি খাবার কথা বললাম? এখন আমার আর রাজকুমারীকে বিয়ে করা হলো না। রাজকুমারী তো অসুস্থ, এখন আমার কিছু করা লাগবে। যাই, ওই বুড়িমার কাছে যাই। উনি বলেছিলেন আমি যে কোনো সমস্যায় পড়লে উনি আমাকে সাহায্য করবেন। যাই, যদি কোনো উপায় বলে দেন। তারপর অর্জুন পরের দিন সকালে বুড়ি মার কাছে গেলেন। শোনো বুড়িমা, তুমি আমায় বলো, আমার রাজ্যের রাজকুমারী যে আমি কিভাবে সুস্থ করতে পারি? তুমি আমার উপকার করেছো, কষ্ট করে আমায় পানি দিয়েছো। আমি নিশ্চয়ই তোমায় এই উপায় বলে দিব। সামনের ওই পাহাড়ের চূড়ায় একটি আপেল গাছ আছে। সেই গাছের মধ্যে একটি নীল আপেল আছে। যদি তুমি সেই নীল আপেল রাজকুমারীকে খাওয়াতে পারো তবে রাজকুমারী সুস্থ হয়ে যাবে। তবে মনে রেখো, তুমি ওই গাছের কাছে গিয়ে যদি তোমার অন্য কোনো ইচ্ছের কথা বলো তবে গাছ তোমার সেই ইচ্ছে পূরণ করবে, তবে তুমি আর সেই নীল আপেল পাবে না। বুড়ি মার কথা মতো অর্জুন সেই পাহাড়ের চূড়ায় যেতে লাগল। হাঁটতে হাঁটতে সেও খুব ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তার ভাইয়ের মতো সে কোনো ভুল করল না। সে গাছের কাছে গিয়ে বলতে লাগলো, এই তো সেই নীল অ্যাপেল গাছ, আর সেই নীল অ্যাপেল দেখা যাচ্ছে। যদি এই নীল অ্যাপেল আমার হাতে চলে আসতো। এই কথা বলার সাথে সাথে অর্জুনের হাতে সেই নীল আপেলটা চলে আসলো, আর আপেলটা নিয়ে অর্জুন বাড়ির দিকে ফিরে আসতে লাগলো। তারপর রাজার কাছে গিয়ে অর্জুন সেই নীল আপেলটা খাওয়ানোর কথা বলল, আর রাজকুমারী সেই নীল আপেলটা খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। আর কি অবাক কাণ্ড! এই নীল আপেলটা খেয়ে তো আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। মন্ত্রী শুনো, আজকে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। তারপর রাজকুমারীর সাথে বিয়ে হয়ে অর্জুনের সেই রাজবাড়িতে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।